চলুন আজ একটা অন্যরকম জার্নিতে যাই, প্রায় ৫০০ বছর পিছিয়ে, ষোড়শ শতাব্দীর বাংলায়। আমাদের হাতে আছে শুধু একটা কবিতা, কিন্তু এই কবিতার শব্দগুলো দিয়ে আমরা দেখব কিভাবে একটা প্রাচীন লেখা হয়ে উঠতে পারে এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের জীবন্ত, প্রায় সিনেম্যাটিক একটা গল্প। চলুন মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গে ঝড় বৃষ্টি কবিতার গভীরে ডুব দেওয়া যাক। আর গল্পটার শুরু ঠিক এইভাবে। হঠাৎ করে কলিঙ্গ দেশের ওপর যেন অন্ধকারের একটা চাদর নেমে এলো। মেঘে মেঘে আকাশটা এমনভাবে ঢেকে গেল যে মানুষ নিজের শরীরটাই দেখতে পাচ্ছে না। একবার ভাবুন তো সেই অবস্থাটা, কোনো ওয়ার্নিং নেই, কিচ্ছু নেই। ভর দুপুর যেন এক মুহূর্তে গভীর রাত হয়ে গেল। তো এখান থেকে গল্পের প্রথম পর্বটা শুরু, এক ভয়ঙ্কর ঝড়ের আগে সে শান্ত থমথমে মুহূর্ত। প্রকৃতি যেন তার আসল রূপ দেখানোর জন্য নিজেকে তৈরি করে নিচ্ছে। প্রথম সিগন্যালটা এলো ঈশান কোণ থেকে, মানে উত্তর পূর্ব দিক থেকে। আকাশে মেঘ জমতে শুরু করল, আর তার সাথে ঘন ঘন বিদ্যুতের ঝলকানি। উত্তরের বাতাসও যেন দূর থেকে গর্জন করে ধেয়ে আসছে। কলিঙ্গের মানুষ হয়তো তখনই বুঝে গিয়েছিল, এটা কোনো সাধারণ ঝড় নয়, এর চেয়েও বড় কিছু একটা হতে চলেছে। ব্যাপারটা ঘটল কি সাংঘাতিক স্পিডে, একবার ভাবুন। কবি লিখছেন, নিমিষেকে জোরে মেঘ গগন মণ্ডল, মানে চোখের পলকে পুরো আকাশটাই কালো মেঘের চাদরে ঢাকা পড়ে গেল। পালানোর বা প্রস্তুতি নেওয়ার কোনো রকম সুযোগই পেল না কলিঙ্গের মানুষ। আর এরপরই শুরু হলো আসল তাণ্ডব। ঝড়ের পুরো শক্তিটা আছড়ে পড়ল কলিঙ্গের ওপর। গল্পের এই পর্বে আমরা দেখব প্রকৃতির সেই বিধ্বংসী রূপ, যা সবকিছু তছনছ করে দিয়েছিল। এখন থেকে আমাদের বর্ণনার গতিও কিন্তু ঝড়ের মতনই দ্রুত আর তীব্র হয়ে উঠবে। কবি এখানে কিছু অসাধারণ শব্দ ব্যবহার করেছেন সাউন্ডটা বোঝানোর জন্য। প্রথমটা হলো হুর হুর। এটা কিসের শব্দ? এটা হলো সেই প্রলয়ঙ্করী ঝোড়ো হাওয়ার গর্জন, যেন সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য তীব্র বেগে হাওয়া ছুটে আসছে। এরপর আসছে দূর দূর। এটা মেঘের ডাক, কিন্তু সাধারণ মেঘের ডাক না, অনেক দূর থেকে ধেয়ে আসা ভয়ঙ্কর মেঘের সেই গম্ভীর ভারী আওয়াজ, যা শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে। আর ফাইনালি ঝন ঝন, মানে বজ্রপাতের সেই কান ফাটানো আওয়াজ। তো একবার চোখ বন্ধ করে ভাবুন, হুড় হুড়, দূর দূর আর ঝন ঝন, এই তিনটে শব্দ মিলে কি ভয়ঙ্কর একটা সাউন্ডস্কেপ তৈরি হয়েছিল। ঝড়ের ফার্স্ট হিটেই সব উলটপালট। বিপদের আঁচ পেয়ে মানুষজন ভয়ে নিজেদের ঘরবাড়ি ছেড়ে পালাতে শুরু করল। সবুজ ক্ষেতগুলো এক মুহূর্তে ধুলোয় ঢেকে গেল, আর বেড়ে ওঠা ফসল সব উল্টে পড়ে নষ্ট। চোখের সামনে সমৃদ্ধি যেন ধ্বংসস্তূপে পরিণত হল। এতক্ষণ তো গেল শুধু হাওয়ার দাপট, কিন্তু আসল খেলাটা তো সবে শুরু। এবার নামল বৃষ্টি, তবে এ কোনো সাধারণ বৃষ্টি নয়, এ ছিল এক অকল্পনীয় পৌরাণিক বৃষ্টি। কবি এই বৃষ্টিকে বোঝাতে অষ্টক গজরাজের কথা বলছেন। পুরাণ অনুযায়ী ৮টা বিশাল হাতি ৮টা দিক থেকে পৃথিবীকে ধরে রাখে। কবি কল্পনা করছেন সেই ৮টা হাতিই যেন একসঙ্গে তাদের সুর দিয়ে কলিঙ্গের ওপর জল ঢালতে শুরু করেছে। এই জন্যই কবি লিখেছেন, করিকর সমান বরিশে জলধারা। করি মানে হাতি, আর কর মানে সুর। মানেটা খুবই সিম্পল। হাতির সুর দিয়ে যেমন মোটা করে জল পড়ে, আকাশ থেকেও ঠিক সেভাবেই জল নামছে। এটাকে আর বৃষ্টি বলা চলে না, এ যেন আকাশটাই ভেঙে পড়ছে। তো এত বৃষ্টির ফল কি হলো? যা হওয়ার তাই। সমস্ত রাস্তাঘাট, মাঠ, প্রান্তর সব জলের তলায়। জল আর মাটির মধ্যে কোনো তফাৎ নেই। পুরো কলিঙ্গ রাজ্যটাই যেন একটা বিশাল সমুদ্রে পরিণত হয়েছে। চারিদিকে শুধু জল আর জল। ব্যাপারটা কিন্তু শুধু একটা প্রাকৃতিক দুর্যোগ ছিল না কবির চোখে। এর পেছনে তিনি দেখছিলেন এক দৈবী শক্তিকে, যেন পুরো ব্যাপারটা ঘটছে কোনো এক দেবীর নির্দেশে। ঘটনাটা কি? দেবীচণ্ডী অর্ডার দিলেন, আর সেই অর্ডার পেয়ে পবনপুত্র হনুমান নিজে ঝড়ের রূপ নিয়ে নেমে এলেন। টার্গেট কি ছিল? মানুষের তৈরি বড় বড় মঠ, প্রাসাদ, মানুষের অহংকারের প্রতীক, সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া। বৃষ্টির জল জমে এবার বন্যা, কিন্তু সাধারণ বন্যা ভাবলে ভুল হবে। কবি বলছেন, ঢেউগুলো ছিল পাহাড়ের মতো উঁচু। ভাবা যায়? এই ঢেউগুলো শুধু জলের স্রোত ছিল না,
এগুলো ছিল চলন্ত ধ্বংস, যা সামনে যা পাচ্ছিল তাই গ্রাস করে নিচ্ছিল। আর ওই পাহাড় সমান ঢেউয়ের ধাক্কায় মানুষের বাড়িঘরগুলো একদম খেলনার মতো ভাসছে, একবার উপরে উঠছে, পরক্ষণে আশ্রে পড়ছে, থরথর করে কাঁপছে সব। মানুষের তখন কি অসহায় অবস্থা একবার ভাবুন। সব ঝড়ের মতোই এই ঝড়ও এক সময় থামে, কিন্তু রেখে যায় শুধু ধ্বংসের চিহ্ন। চলুন এবার একটু স্লো ডাউন করে দেখি এই তাণ্ডবের পর কলিঙ্গের কী অবস্থা হয়েছিল। এই ধ্বংসযজ্ঞ কিন্তু একদিনে থামেনি, না, একটানা ৭-৭টা দিন ধরে বৃষ্টি চলেছিল। ভাবুন তো, দিন রাতের কোনো ফারাক নেই। ওই ৭টা দিন যেন ৭টা যুগের সমান ছিল ওখানকার মানুষদের কাছে। ৭ দিন পর কলিঙ্গের পুরো ছবিটাই পাল্টে গেছে। আকাশে সূর্য নেই, গর্তে জল ঢুকে যাওয়ায় সাপ বেরিয়ে জলে ভাসছে, শিলাবৃষ্টিতে বাড়ি চাল ফুটো হয়ে গেছে, ফসল নেই, বাড়িঘর নেই, কিচ্ছু নেই, পড়ে আছে শুধু একটা ধ্বংসস্তূপ। আর সবশেষে কবি নিজের নাম দিয়ে কবিতাটা শেষ করছেন, অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। এটা হলো কবির সিগনেচার, যাকে বলে ভনিতা। মানে এই ভয়াবহ ধ্বংসের মধ্যেও তিনি দেবী অম্বিকার মহিমার গানই গাইছেন। ১৬শ শতাব্দীর একটা কবিতা, কিন্তু ভাবুন তো, এত বছর পরেও যখন আমরা কোনো বিধ্বংসী ঝড় বা বন্যার খবর দেখি, তখন কি মনে হয় না যে প্রকৃতির এই অসীম শক্তির সামনে আমরা আজও ঠিক ততটাই ছোট, ততটাই অসহায়? প্রশ্নটা রইল।